দেখুন, প্রথমত আমাদের মুর্শিদাবাদ বিধানসভার যিনি প্রার্থী শাওনি সিংহ রায়, আজকের যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা ছিল জিয়াগঞ্জে আমারপাড়ায়, আজকে মুর্শিদাবাদ পৌরসভার 1 থেকে 16টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, পাশাপাশি হচ্ছে সাধারণ ভোটার, তারা আজকে দলে দলে যোগদান করেছে আজকে সভায়। তাদের উচ্ছ্বাস, তাদের উদ্দীপনা বলছে যে আগামী দিন 2026 যে ইলেকশন 23 তারিখ, সেই ইলেকশনে কি হতে চলেছে মুর্শিদাবাদ বিধানসভায়। শুধু কেবলমাত্র মুর্শিদাবাদ পৌরসভা না, মুর্শিদাবাদ পৌরসভা 16টা ওয়ার্ড না, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা এবং আমাদের যে এমজে ব্লকের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো থেকেও অসংখ্য মানুষ, তৃণমূল কংগ্রেস নেতা, কংগ্রেস কর্মী, পাশাপাশি হচ্ছে সাধারণ ভোটার, তারা কিন্তু আজকের জনসভায় কাতারে কাতারে মানুষের যে ভিড়, মানুষের যে উচ্ছ্বাস, সেটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে আগামী দিন এই বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়িকা পেতে চলেছে। আচ্ছা দাদা, বিজেপি যে এটা অপপ্রচার করে যে তৃণমূলের এই যে 64 নম্বর বিধানসভায় একটা গোষ্ঠী কন্দল আছে, তা আজকে আমরা মঞ্চে যা দেখলাম সকল সারির নেতা মঞ্চে উপস্থিত ছিলেন, কোনো গোষ্ঠী কন্দল নেই, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে একটা ছোট ফ্যামিলি আর একটা বড় ফ্যামিলি। বিজেপির নিজেরাই তো অস্তিত্বহীনতায় ভুগে, তারা গোষ্ঠীদ্বন্দ্ব, এটা তাদের কাছে মানে তাদের তো এজেন্ডা কিছু নেই, ধর্মীয় ইস্যু আর হচ্ছে এই গোষ্ঠীকন্দল, এইগুলো বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে ভোটটাকে হাসিল করা, এছাড়া তাদের কাছে কোনো কিছু নেই। তাই তারা চাইছে যে এই সমস্ত ইস্যুগুলো সাধারণ মানুষের মধ্যে ফেলে ভোটটাকে ভাগ করা। আজকে আপনারা দেখেছেন যে সভা ছিল, সেই সভা মঞ্চে, মুখ্যমন্ত্রীর মঞ্চে কিন্তু 2জন পৌরপিতা সহ আমাদের অঞ্চলে যতগুলো প্রধান, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, প্রত্যেকে কিন্তু আজকের সভায় উপস্থিত ছিলেন। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ, বিভেদ, কোনো রকম কোনো দ্বন্দ্ব কিছু নেই। আমরা সবাই একত্রিত হয়ে আগামী 23 তারিখ আমাদের প্রার্থীকে এই বিধানসভা থেকে জিতাতে চলেছি। তাহলে আজকের যে মঞ্চে সকল শ্রেণীর নেতা যারা উপস্থিত ছিলেন এবং যে জনসমুদ্র, সেই দেখে কি মনে হচ্ছে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পায়ের তলা মাটি শক্ত হচ্ছে? অবশ্যই। দেখুন, আজকের সভা, আজকে কেবলমাত্র একটা অ্যাসেম্বলি, মুর্শিদাবাদ বিধানসভার মানে যিনি প্রার্থী শাওনি সিংহ রায়, তার সমর্থনে আজকে সভা। আজকে কিন্তু অন্য কোনো বিধানসভার মানুষ কিন্তু আজকে সবাই এসেছিলেন না। আজকে কেবলমাত্র 64 মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের যারা তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ ভোটার, তারাই গিয়েছিলেন। তাতে কি পরিমাণ ভিড় হয়েছে, মিডিয়া বন্ধু সহ সাধারণ মানুষ সবাই কিন্তু প্রত্যেকে কিন্তু দেখেছে। অতএব এখান থেকে পরিষ্কার যে আগামী দিন 64 মুর্শিদাবাদ বিধানসভায় কি হতে চলেছে, বা আমরা আগামী দিন আমাদের প্রার্থী বিধায়ক হতে চলেছে, তৃণমূল প্রার্থী বিধায়ক হতে চলেছে। আচ্ছা, কংগ্রেসের একটা প্রচার, কংগ্রেসের প্রার্থী প্রচার করছেন যে এই যে ওয়াকফ বিল, এই ওয়াকফ বিল যে ব্যাপারটা, মুর্শিদাবাদের অনেক সম্পত্তি আছে ওয়াকফ বিলের, এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজন মিলেই এই ওয়াকফ বিল নষ্ট হওয়ার জন্য দায়ী। দেখুন, কেন্দ্র বিল যেগুলো পাস হয় সেগুলো লোকসভা, রাজ্যসভায় পাস হয়, বিধানসভায় তো পাস হয় না, বিধানসভায় পাসও করেনি। অতএব এটা বিরোধীরা অপপ্রচার করবেই, বিরোধীরা অপপ্রচার করছে। সাধারণ মানুষ এখন সচেতন, সোশ্যাল মিডিয়ার যুগ, এখন মানুষ কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে সমস্ত বিষয়টাই জানে। অতএব তৃণমূল কংগ্রেসের ওপর যে ব্লেমটা দিচ্ছে বা তৃণমূল কংগ্রেসের ওপর যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা টোটালটাই মিথ্যা। কারণ কেন্দ্র সরকার এই বিল নিয়ে এসেছে, ওয়াকফের বিষয়টা টোটালটাই কেন্দ্র সরকারের হস্তক্ষেপে হয়েছে, এটা সাধারণ মানুষ জানে। বিরোধীরা অপপ্রচার টিকবে না, সাধারণ মানুষ সমস্তটাই জানে। আজকের সভামঞ্চতে দিদি বলেছেন যে বাংলা ভাষা বলার জন্য পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্থা হতে হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রের বিজেপি সরকার কোনো রকম ব্যবস্থা নেয়নি, এই ব্যাপারে আপনাদের কি বলবেন? দেখুন, বাংলা ভাষা বলার জন্য কি হয়েছে না হয়েছে এটা আপনারাও জানেন, আমরাও জানি, সাধারণ মানুষও জানে। যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে গেছে, বিশেষ করে আপনার বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজে গিয়ে হেনস্থার শিকার হয়েছে। কেন? তারা বাঙালি, বাংলা ভাষা বলেছে, তাই তাদের হেনস্থা হতে হয়েছে। আপনাদের মিডিয়া বন্ধুরাই কিন্তু দেখিয়েছেন যে এই আমাদের মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন জায়গার শ্রমিক যারা
অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন কাজের সূত্রে গিয়েছিল, সেখানে গিয়ে তাদেরকে হেনস্থা হতে হয়েছে, কেউ মার্ডারও হয়েছে, কেউ মারাও গিয়েছে, তাদের লাশ নিয়ে আসা হয়েছে। পরবর্তী সময় রাজ্য সরকার তাদেরকে যতটুকু পেরেছে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে, আর্থিক সাহায্য থেকে শুরু করে তাদের পরিবারকে একটা চাকরি দেওয়া থেকে শুরু করে সমস্ত রকমভাবে তাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার যে কেবলমাত্র বাংলা ভাষা বলার জন্য তাদেরকে যেভাবে হ্যারাসমেন্ট হতে হয়েছে, তাদেরকে যেভাবে হেনস্থা হতে হয়েছে, তাদের যেভাবে প্রাণ গিয়েছে, তার বিরুদ্ধে তার কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। তারা কেবলমাত্র রাজনৈতিক স্বার্থে এই মানুষগুলোর প্রাণ কেড়ে নিয়েছে, মানুষকে দিনের পর দিন অত্যাচার করেছে। আজকে বাংলার মানুষ বিজেপির প্রতি ক্ষিপ্ত বিরক্ত হয়ে গেছে। আপনার বিধানসভার অঞ্চলে মানে কত ভোটারের নাম? এখন পর্যন্ত আমাদের যেটা ডিলিট হয়েছে প্রায় 30 থেকে 32,000 ডিলিট হয়েছে। এই ভোটারটা আমরা এই আমাদের এরকম সেট আপ দেখছেন, আমাদের প্রতিটা ওয়ার্ড ওয়াইজ পৌরসভার ডিলিট ভোটার যাদের হয়েছে তাদের ট্রাইব্যুনালে আপিল চলছে, সেগুলো আমরা করছি। বুথ ভিত্তিক যাদের ডিলিট হয়েছে সবাইকে ডিলিট লিস্ট ধরে ডেকে এখানে তাদের সমস্তটা করা হচ্ছে, এবং অঞ্চলে যারা অঞ্চল সভাপতি আছে, গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রধান আছে, তারা করছে। জানি না কি হবে, তবে যদি এই ভোটাররা ভোট দিতে পারে তবে এরা বিজেপির বিরুদ্ধে, এদের পরিবারের যদি 4টে ভোট থাকে তার মধ্যে 2টো ভোট ডিলিট হয়ে থাকলেও 2টো ভোট কিন্তু আছে। এটা বিজেপি বিধায়ক সহ বিজেপির যারা কর্মকর্তা পর্যবেক্ষক আছে এখানে, তারা কিন্তু ভুলে যাবেন না যে ডিলিট করে কিন্তু ভোটে জেতা যায় না। কারণ ডিলিট হলেও একটা পরিবারে 6টা ভোট থাকলেও 2টো ডিলিট হলে এখনো 4টে ভোটার আছে, সেই 4টে ভোট কিন্তু আপনাদের পক্ষে যাবে না। মানুষ ক্ষিপ্ত বিরক্ত হয়ে গেছে আপনাদের প্রতি। আপনাদের যে অত্যাচার, এই অত্যাচারে মানুষ মানে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এখন কেবলমাত্র মানুষ সময়ের অপেক্ষা করছে আপনাদের মানে শেষ বিদায় দেওয়ার জন্য। আচ্ছা, এসআইয়ের মাধ্যমে কি বিজেপি সরকার? প্রথমত গত বিধানসভায় আমাদের এই ওয়ার্ডের যদি আপনি লিড দেখুন, 567 ভোটে আমরা লিড দিয়েছিলাম। অ্যাডজুডিকেশনে 513 জনের নাম গিয়েছিল, তার মধ্যে 470 জনের নাম ডিলিট হয়েছে এখন পর্যন্ত আমাদের এই ওয়ার্ডে। অল ওভার যদি দেখেন তাহলে কিন্তু এই ওয়ার্ডটাকে বিজেপি যেহেতু পিছিয়ে ছিল গত বিধানসভায়, এই বিধানসভায় এই ওয়ার্ডটাই তারা তো জানে যে তারা কোনো কাজ করেনি, যেহেতু কাজ করেনি সেজন্য তারা ভোট পাবে না, এটা জেনে তারা নিজেদের মতন করে ফর্ম 7 ফিল আপ করে জমা করে সেই ভোটারগুলোকে ডিভোটার করে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তারা জেতার একটা পরিকল্পনা করছে রাজ্যব্যাপী, কিন্তু এটা কোনোদিনই সম্ভব হবে না। রাজ্য একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য সরকার করছে তৃণমূল কংগ্রেস। এই যে আমরা যদি বলি উন্নয়ন করেনি, উনি বলবেন করেছেন। দেখুন, উনি যদি উন্নয়ন করে থাকে তাহলে কিন্তু ওনাকে উন্নয়ন নিয়ে বলবেন, ওনাকে কিন্তু অন্য কোনো ধর্মীয় বিষয়টাকে ইস্যু করার প্রয়োজন হবে না, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে ওনাকে ভোট চাইতে হবে না। ওনার একটাই, যেমন আমাদের সরকার 15 বছরে কি করেছে এটা কিন্তু আমরা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারছি, যে আমাদের সরকার এতগুলো প্রকল্প করেছে, এতগুলো কাজ করেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের কাছে ভোট চাইছি বা আমাদেরকে আপনারা ভোটটা দিন। কিন্তু তারা কি করেছে, তাদের খতিয়ানটা তুলে ধরুক। বর্তমান বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, উনি যদি উন্নয়ন করেন তাহলে উনি প্রতিটা যে পথসভা করছেন তার পথসভায় উনি অঞ্চল ভিত্তিক বলুক এবং পৌরসভা ভিত্তিক বলুক, যে মুর্শিদাবাদ পৌরসভায় ম্যাস্টিক রোড থেকে শুরু করে, পিচ রোড থেকে শুরু করে, ঢালাই রাস্তা থেকে শুরু করে, হাইম্যাক্স থেকে শুরু করে, এলইডি লাইট থেকে শুরু করে উনি কি কাজটা করেছেন এক একটা ওয়ার্ড বেসিসে উনি তার খতিয়ান তুলে ধরুক। তাহলে সাধারণ মানুষের কাছে ওনাকে বাড়ি বাড়ি ভোট চাইতে যেতে হবে না, ভোট অটোমেটিক উনি প্রচুর ভোটে এই বিধানসভায় জিতবেন। কিন্তু উনি সেটা পারছেন না, এই কারণ 5 বছরের যে ওনার যে তহবিলের টাকা উনি কি করেছেন সেটা উনিই জানেন। ওনার কিছু হাতে গোনা কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে নিয়ে সেই টাকা আত্মসাৎ করেছে, সেই টাকা হিসেব উনি জনগণকে দিতে পারছে না, ওনার কাজের খতিয়ান তুলে ধরতে পারছে না। তার একটাই কারণ, 5 বছরে ওনার কোনো উন্নয়ন মানুষ চোখে দেখতে পাচ্ছে না, যার জন্য অনেকেই উনি প্রচারে গেলে মুখ ফিরিয়ে নিচ্ছেন, বাড়িতে থাকলেও অনেকে গেট খুলছেন না, অনেকে দেখলেও
পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। 2021-এ গৌরীশঙ্কর ঘোষ যেভাবে জনসমর্থন পেয়েছিল, আমরা দেখেছিলাম এই মুর্শিদাবাদ শহর, জিয়াগঞ্জ শহরে, এই দুটো শহরে উনি সব থেকে বেশি ভোট পেয়েছিল। আজকের ডেটে লালবাগ শহর, জিয়াগঞ্জ শহরে উনি চিন্তিত, উনি নিজেই মাইন্ড কনসেপ্ট করতে পারছেন না যে কি হতে চলেছে, কি হতে যাচ্ছে আগামী 23 তারিখ। তাই উনি এখন পাগলের মতন ছুটে বেড়াচ্ছে, ধর্মীয় বিভাজন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চাইছে এই নবাবের শহর মুর্শিদাবাদে। আপনারা দেখেছেন চুনাখালীতে একটা ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, যে এই বিজেপির একজন কর্মী যিনি রাজু পাল, উনি মা কালীর মূর্তি, দেখুন যারা বলে যে আমরা বিজেপি মানে হিন্দু, তাহলে আজকে দেবীর মূর্তি কিসের জন্য তারা ভাঙলো? তারা যদি ভগবানকে ভগবানের প্রতি ভয় ভীতি ভালোবাসা যদি থাকতো, ভক্তি শ্রদ্ধা থাকতো, তাহলে আজকে মা কালীর মূর্তিটা রাজনৈতিক স্বার্থে ভাঙতো না। আজকে রাজনৈতিক স্বার্থে ভেঙেছে, তার অন্যতম কারণ হচ্ছে এই 64 মুর্শিদাবাদ বিধানসভায় দ্বিতীয়বার বিধায়ক হওয়ার জন্য। মানুষ সম্পূর্ণটা জেনে গেছে, তার মিথ্যাচার আর চলবে না, তার সময় শেষ হয়ে গেছে, এবার তার বিদায় ঘন্টা বেজে গেছে, শুধু সময়ের অপেক্ষা তার বিদায় হবার। তার মানে কি চাই তাহলে এটা আমি বলছি। অবশ্যই দেখুন, উনি যেহেতু উন্নয়নটা করতে পারেননি, সেহেতু ওনার কাছে উন্নয়নের কোনো খতিয়ান উনি তুলে ধরতে পারছেন না। ওনার 5 বছরের এমএলএ ল্যান্ডের টাকা কোন কোন খাতে কাজ করেছেন, কোন কোন এলাকায় কাজ করেছেন, তার খতিয়ান মানুষকে তুলে ধরতে পারছেন না। উনি কোনো কিছু উন্নয়ন নিয়ে বলতে পারছেন না। তাই ওনার একটাই ইস্যু এখন ধর্মীয় রাজনীতি। কোথায় শিবলিঙ্গ কাকে দিয়ে ভাঙাচ্ছে, কোথায় কালীর মায়ের মন্দির ভাঙছে, কোথায় কালীর মন্দির, কালী মায়ের মূর্তি ভাঙছে, এইগুলোই হচ্ছে ওনার এখন রাজনৈতিক হাতিয়ার। তাছাড়া ওনার ভোট চাওয়ার মতো মানুষের কাছে কোনো রকম কোনো প্রতিশ্রুতি বা ওনার কোনো এজেন্ডা নেই। মুর্শিদাবাদ বিধানসভার যিনি পর্যবেক্ষক ছিলেন এবং ওনাকে শফিকুল ইসলাম সাহেবকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন ডক্টর শফিকুল ইসলাম, যিনি মুর্শিদাবাদ লোকসভার চেয়ারম্যান, পাশাপাশি হচ্ছে ডোমকল এবং মুর্শিদাবাদের কনভেনার ছিলেন, পাশাপাশি মুর্শিদাবাদ বিধানসভার প্রার্থী করতে চলেছিল জনতা উন্নয়ন পার্টি। তিনি যখন বুঝতে পারলেন যে রাগ মান অভিমান করে কোনো কিছু হবে না, মুসলিম ভোট ভাগ করে বিজেপিকে সুযোগ করে দিচ্ছে এই হুমায়ুন কবির, সেজন্য উনি যখন বুঝতে পারলেন, তখন উনি স্বইচ্ছায় আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করেছেন। ওনাকে আমরা স্বাগতম জানিয়েছি। উনি আজকে আমাদের সভামঞ্চে, মাননীয় মুখ্যমন্ত্রী সভামঞ্চে উপস্থিত ছিলেন এবং উনি এই 64 মুর্শিদাবাদ বিধানসভার প্রতিটা সভামঞ্চে এবং পথসভা অঞ্চলে অঞ্চলে উনি আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাওনি সিংহ রায়ের সমর্থনে প্রচার করবেন। আপনারা দেখেছেন যে উনি ওনার দলের ক্যান্ডিডেট, উনি ওনার দলের যারা নেতা আছে তাদেরকেই উনি ধরে রাখতে পারছেন না। ওনার যে মিথ্যাচার, উনি যে বিজেপির দ্বারা পরিচালিত, উনি কেবলমাত্র এই মুর্শিদাবাদ বিধানসভা যেই সমস্ত জেলাগুলো মুসলিম অধ্যুষিত, সেই সমস্ত জায়গায় মুসলিম ভোটটা কেটে দিয়ে বিজেপিকে সুযোগ করে দিচ্ছে। বিজেপির সঙ্গে একটা বড় টাকার চুক্তি হুমায়ুন কবিরের হয়েছে এই বর্তমান পরিস্থিতিতে। 2026-এ বিধানসভায় বিজেপিকে সরকার করে দেওয়ার জন্য বড় অঙ্কের একটা টাকা নিয়ে বিজেপির সঙ্গে গটাপ করে ভোট ভাগাভাগি করছে এই হুমায়ুন কবির। তবে হুমায়ুন কবির যেটা বলছে 22-0 কে হবে এটা সময়ের অপেক্ষা, আপনারা দেখতে পাবেন। 4 তারিখ অপেক্ষা করুন, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষা, 4 তারিখ হুমায়ুন কবির নিজেই শূন্য হয়ে যাবে। উনি প্রাক্তন এমএলএ হবেন এই মুর্শিদাবাদ বিধানসভায়। পাশাপাশি মুর্শিদাবাদ জেলা সহ উনি যেখানে যেখানে ক্যান্ডিডেট দিয়েছেন, উনি 22-0 করবে বলেছে মুর্শিদাবাদ। আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে উনি একটা সিট পায় কিনা এটাই সন্দেহ আছে। আপনার নাম আর আপনি কোন দায়িত্বে আছেন? আমার নাম বিট্টু আলী মণ্ডল, শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। ঠিক আছে, থ্যাংক ইউ।